Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। ট্রান্সলেশনে পিকেদের সরকারের বই থেকে বিভিন্ন যে প্রশ্নগুলো ছিল এক্সারসাইজ সেগুলো নিয়ে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। এছাড়াও প্রিভিয়াস ইয়ার্সে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়েও বিভিন্ন ক্লাসেস করানো হয়েছে। তেমনি আজকেও আমরা ট্রান্সলেশনের ক্লাসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন্স পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে যে প্রশ্নগুলো এসেছিল ট্রান্সলেশনে সেগুলো আমরা সলভ করে আজকে একসাথে কম্পাইল করা হয়েছে। অর্থাৎ WBPSI মেন্স পরীক্ষা 2013, 2019, 2020 এবং 2022 এই 4 বছর প্রিভিয়াস ইয়ার্সে যে প্রশ্নগুলো এসেছিল বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন সেগুলো একসাথে কম্পাইল করে আজকে ক্লাসে নিয়ে আসা হয়েছে। সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে, WBPSI মেন্স পরীক্ষা রয়েছে, KPSI মেন্স পরীক্ষা রয়েছে। এই প্রত্যেকটা পরীক্ষার জন্য ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই অবশ্যই ট্রান্সলেশনের এই ক্লাসটা তোমরা দেখো, একসাথে তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের সমস্ত ট্রান্সলেশনগুলো পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং তোমরা আশা করছি যে ক্লাসেসগুলো নিয়ে আসা হচ্ছে প্রত্যেকদিন সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করছো, দেখছো, কারণ সামনে যতগুলো পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোকে মাথায় রেখেই তোমাদের জন্য ক্লাসেস নিয়ে আসা হচ্ছে, যাতে তোমাদের পরীক্ষাতে অনেক হেল্প হয়, তোমাদের পরীক্ষা প্রিপারেশন অনেক জোরদার হয়। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথমেই আমরা WBPSI মেন্স পরীক্ষাতে 2013 সালে যে ট্রান্সলেশনের প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আমরা সলভ করব এবং তারপরে আমরা পরবর্তী যে ইয়ার্স গুলো রয়েছে প্রিভিয়াস ইয়ার্স সেগুলো ট্রান্সলেশনও সলভ করব। প্রথমেই এখানে যে বাংলা প্যাসেজটি দেওয়া রয়েছে সেই প্যাসেজটি আমরা ভালো করে পড়ে তার বাংলা মানেটা আরেকটু পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। তারপর প্রতিটি সেন্টেন্সের বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। একদিন সে তাহারি মতো একজন দরিদ্রকে কাছে পাইয়া বলিল, এখানে খাও কি করিয়া। একদিন সে তারই মতো একজন দরিদ্রকে কাছে পাইয়া বলিল, এখানে খাও কি করিয়া। দেখো, এখানে খাও কি করিয়া মানে হচ্ছে তোমার এখানে অন্ন সংস্থান হয় কি করে। এখানে খাও মানে কি তুমি এখানে ইট করো কি করে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। অর্থাৎ বোঝাতে চাইছে এখানে তোমার অন্ন সংস্থান কি করে হয়, এখানে তোমার রুজি রোজগারটা কি করে হয়, তুমি এখানে পেট চালাও কি করে। সে বলিল, চাকরি করিয়া খাটিয়া খাই, কলিকাতায় রোজগারের ভাবনা কি। সেই ভদ্রলোক উত্তর দিল, চাকরি করে খেটে খেতে হয়, কলিকাতায় রোজগারের ভাবনা কি। অর্থাৎ কলকাতায় রোজগার করাটা খুবই সহজ। কলিকাতায় রোজগারের ভাবনা কি এটা প্রশ্ন করা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝানো হচ্ছে কলকাতায় রোজগারের ভাবনা কিছু নেই। সুরেন্দ্র বলিল, আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো। এতক্ষণ পর আমরা যে ভদ্রলোক প্রশ্ন করেছিলেন প্রথমে, অর্থাৎ সে, তার পরিচয় পেলাম, তার নাম হচ্ছে সুরেন্দ্র। সে বলল সেই গরিব লোকটিকে, আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো। সে বলিল, সেই গরিব লোকটি তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি কাজ জানো, অর্থাৎ তুমি কি কি কাজ করতে পারবে। সুরেন্দ্রনাথ কোনো কাজই জানিত না, তাই সে চুপ করিয়া ভাবিতে লাগিল। তুমি কি ভদ্রলোক? সুরেন্দ্রনাথ মাথা নাড়িল। সুরেন্দ্রনাথ মাথা নেড়ে হ্যাঁ বলল। তবে লেখাপড়া শেখো নাই কেন? সেই ভদ্রলোক তখন সুরেন্দ্রনাথকে প্রশ্ন করল, তাহলে লেখাপড়া শেখনি কেন? সুরেন্দ্রনাথ বলল, শিখেছি। সে লোকটা একটু ভাবিয়া বলিল, তবে ওই বাড়িতে যাও, ওখানে বড়লোক জমিদার থাকে, একটা কিছু করিয়া দিবেই। অর্থাৎ ওই বাড়িতে গেলে বড়লোক জমিদার তোমাকে দেখলে তোমার জন্য কিছু একটা ডেফিনেটলি তিনি করে দেবেন, তোমার একটা ব্যবস্থা তিনি ডেফিনেটলি করে দেবেন। এই যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটিকে এবার আমরা প্রতিটি সেন্টেন্স ধরে ধরে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। প্রথম সেন্টেন্স, একদিন সে তাহারি মতো একজন দরিদ্রকে কাছে পাইয়া বলিল, এখানে খাও কি করিয়া। প্রথমেই একদিন সে তাহারি মতো একজন দরিদ্রকে কাছে পাইয়া বলিল এইটুকু আমরা ট্রান্সলেট করি, তারপর কোটেশনের মধ্যে পার্টটুকু ট্রান্সলেট করব। তাহলে একদিন মানে কি, ওয়ান ডে। সে, এখানে সাবজেক্ট হচ্ছে সে। তারপর দেখো ব্যাপারটা হচ্ছে একজন দরিদ্রকে কাছে পাইয়া মানে কি, একজন দরিদ্রের সাথে দেখা হয়ে গিয়ে। এখানে দরিদ্রকে কাছে পাওয়া মানে হলো হঠাৎ করে দরিদ্রের সাথে দেখা হয়ে গেছে, একজন দরিদ্র মানুষের সাথে দেখা হয়ে গেছে, যে মানুষ তারই মতো দরিদ্র। সো এখানে আমরা বলতে পারি যে ওয়ান ডে, সে মানে হি, যেহেতু আমরা এখনো পর্যন্ত নাম জানি না তাই হি বলেই আমরা এখানে সম্বোধন করব।
তারপরে বলছে দেখা হয়ে গেল, হঠাৎ করে দেখা হয়ে গেল, সেক্ষেত্রে তোমরা চান্সড আপন এটা বলতে পারো, কিংবা ফ্রেজাল ভার্ব কেম অ্যাক্রস এটাও ইউজ করতে পারো। কেম অ্যাক্রস মানে হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, চান্সড আপন মানেও হঠাৎ করে দেখা হয়ে যাওয়া। সো ওয়ান ডে হি চান্সড আপন কিংবা হি কেম অ্যাক্রস আ পুয়ার ম্যান, একজন দরিদ্র মানুষ, আ পুয়ার ম্যান, এবং সেই পুয়ার ম্যানটা কিরকম, তারই মতো। পুয়ার ম্যানটা হচ্ছে তারই মতো, অর্থাৎ আ পুয়ার ম্যান লাইক হিম, আ পুয়ার ম্যান লাইক হিম, অ্যান্ড সেড টু হিম, এবং তাকে বলিল যে, কি বলিল, এখানে খাও কি করিয়া। এখানে খাও কি করিয়া মানে হচ্ছে এখানে তোমার দিন চলে কি করে, এখানে তোমার অন্ন সংস্থান হয় কি করে, অর্থাৎ হাউ ডু ইউ ইক আউট। এই যে ইক আউট কথাটা রয়েছে, ইক আউট ইউর লিভিং, এটার মানে হচ্ছে যখন তুমি পরিশ্রম করছো এবং পরিশ্রম করছো তোমার অন্ন সংস্থানের জন্য। সো ইক আউট ইউর লিভিং মানে হচ্ছে তুমি রুটি রোজগারের ব্যবস্থা কিরকম করে করছো, রুজি রোজগার কিরকম ভাবে হচ্ছে। সো ইক আউট ইউর লিভিং, কি করে তুমি বেঁচে আছো, কি করে তোমার অন্ন সংস্থান হচ্ছে। সো হাউ ডু ইউ ইক আউট ইউর লিভিং। সে বলিল চাকরি করিয়া খাটিয়া খাই, অর্থাৎ সে বলিল চাকরি করিয়া খাটিয়া খাই মানে খেটে রোজগার করতে হয়, তার মানে খেটে রোজগার করতে হয়। এই যে খেটে রোজগার করতে হয়, এখানে আমরা একটা কিন্তু প্রভার্ব ইউজ করতে পারি, অর্থাৎ তুমি বলতে পারো যে হি রিপ্লাইড, যেহেতু সে এখানে বলিল মানে সে এখানে উত্তর দিল, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হি রিপ্লাইড চাকরি করিয়া খাটিয়া খাই, অর্থাৎ খুব কঠিন পরিশ্রম করে আমাকে খেতে হয়। এখানে আই বার্ন দি মিডনাইট অয়েল, এই যে বার্ন দি মিডনাইট অয়েল এই ইডিয়ামটার মানে হচ্ছে কঠোর পরিশ্রম করা। বার্ন দি মিডনাইট অয়েল মানে সারা রাত্রির জেগে কাজ করা হয় এবং রাত্রিবেলা যে তেলের প্রদীপটা জ্বালিয়ে কাজ করা হয় সেই প্রদীপের তেল পুরো শেষ হয়ে যায় এবং খাটতে খাটতে মানে তাকে সারা রাত জেগে খাটতে হয়। অর্থাৎ এখানে মানেটা হচ্ছে বার্ন দি মিডনাইট অয়েল মানে কঠোর পরিশ্রম করতে হয় ফর মাই লিভিং, বেঁচে থাকার জন্য। সো আই বার্ন দি মিডনাইট অয়েল ফর মাই লিভিং। এই বার্ন দি মিডনাইট অয়েল এই ইডিয়ামটার মানে হচ্ছে কঠিন পরিশ্রম করে বা খেটে খাওয়া, কঠিন পরিশ্রম করে বেঁচে থাকা। সো আই বার্ন দি মিডনাইট অয়েল ফর মাই লিভিং। তারপর বলছে কলিকাতায় রোজগারের ভাবনা কি, অর্থাৎ কলকাতায় রোজগার করাটা অনেকটা সহজ, অনেকটা স্মুথ। তুমি বলতে পারো রোজগার করা অনেকটা স্মুথ ইন কলকাতা। সো আর্নিং, রোজগার করা, আর্নিং ইজ, রোজগার করাটা হয় স্মুথ সেইলিং, অনেক সোজা, অনেক সহজ। সো আর্নিং ইজ স্মুথ সেইলিং ইন কলকাতা। স্মুথ সেইলিং শব্দটার মানে হচ্ছে খুব সহজ, খুব সহজভাবে, ঠিক আছে। সো আর্নিং ইজ স্মুথ সেইলিং ইন কলকাতা, সহজেই কলকাতায় রোজগার করা যায়। সুরেন্দ্র বলিল আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো। এখানে সুরেন্দ্র বলিল, সুরেন্দ্র সেড, বলছে আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো, অর্থাৎ তুমি কি আমাকে একটা চাকরি ম্যানেজ মানে আমার জন্য একটা কাজ ম্যানেজ করতে পারবে, অর্থাৎ তুমি কি আমার জন্য একটা কাজ করে দিতে পারবে, মানে তুমি কি পারবে। এখানে পারা অর্থে আমরা ক্যান বলতে পারি এবং তুমি বলতে সাবজেক্ট ইউ বলতে পারি। সো ক্যান ইউ, এবং চাকরি করিয়া দিতে পারো মানে চাকরির ব্যবস্থা করতে পারো, সেক্ষেত্রে আমরা ম্যানেজ বলবো। সো সুরেন্দ্র আস্কড ক্যান ইউ ম্যানেজ আ জব ফর মি, ম্যানেজ করতে পারবে একটা চাকরি আমার জন্য। সো সুরেন্দ্র আস্কড ক্যান ইউ ম্যানেজ আ জব ফর মি। সে বলিল, হি সেড তুমি কি কাজ জানো, অর্থাৎ তুমি কি প্রকারের কাজ জানো, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি হি সেড হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক, কি ধরনের কাজ। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু ইউ নো, তুমি জানো। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু ইউ নো, কি ধরনের কাজ তুমি জানো। সুরেন্দ্রনাথ কোনো কাজই জানিত না, অর্থাৎ সুরেন্দ্রনাথ এখানে সাবজেক্ট, জানতো না কোনো কাজ, তাহলে সুরেন্দ্রনাথ জানতো না কোনো কাজ। বলতে পারবো সুরেন্দ্রনাথ জানতো না, ডিড নট নো, ডিড নট নো, যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স তাই আমরা ডিড নট ইউজ করব। যখন কোয়েশ্চেন করব তখনও ডিডটা সামনে চলে যাবে। সো সুরেন্দ্রনাথ ডিড নট নো
কোনো কাজ কি করে করতে হয় সে জানতো না। সো হাউ টু ডু এনি ওয়ার্ক, সুরেন্দ্রনাথ ডিড নট নো হাউ টু ডু এনি ওয়ার্ক, কিভাবে কোনো কাজ করতে হয়। তাই সে চুপ করিয়া ভাবিতে লাগিল, তো এখানে বলা যেতে পারে যে তাই মানে সেই কারণে, দ্যাট ইজ ওয়াই সে কি করলো, সে এখানে সাবজেক্ট সে চুপ করিয়া ভাবিতে লাগলো, তাহলে সে ভাবিতে লাগিল মানে সে ভাবনা শুরু করলো চুপ করে, সাইলেন্টলি। তাহলে লিখতে পারবে দ্যাট ইজ ওয়াই সে হি ভাবিতে লাগিল মানে স্টার্টেড, সে শুরু করলো ভাবনা, স্টার্টেড থিঙ্কিং চুপ করিয়া, সাইলেন্টলি অ্যাডভার্ব, সো দ্যাট ইজ ওয়াই হি স্টার্টেড থিঙ্কিং সাইলেন্টলি। তুমি কি ভদ্রলোক, অর্থাৎ তাকে প্রশ্ন করা হলো তুমি কি ভদ্রলোক, তুমি মানে ইউ আর জেন্টলম্যান, যখন প্রশ্ন করছি তখন সেটা হয়ে যাবে আর ইউ আ জেন্টলম্যান, তুমি কি ভদ্রলোক, আর ইউ আ জেন্টলম্যান। সুরেন্দ্রনাথ মাথা নাড়িল, অর্থাৎ সুরেন্দ্রনাথ নডেড, নড মানে হচ্ছে মাথা নাড়ানো, সো পাস্ট টেন্স নডেড, সিম্পল পাস্ট টেন্স, সুরেন্দ্রনাথ নডেড। তবে লেখাপড়া শেখো নাই কেন, এখানে প্রশ্ন করা হচ্ছে কেন, অর্থাৎ WH কোয়েশ্চেন, সো ওয়াই দিয়ে শুরু হবে ওয়াই। তবে লেখাপড়া শেখো নাই কেন, এখানে বলা যেতে পারে ওয়াই হ্যাভ ইউ নো এডুকেশন। তবে বলতে এখানে দেন বসানো হচ্ছে, তারপরে শেখো নাই কেন, মানে ওয়াই হ্যাভ ইউ নো এডুকেশন, মানে ইউ হ্যাভ নো এডুকেশন, কেন নেই, ওয়াই হ্যাভ ইউ নো এডুকেশন, তোমার কোনো শিক্ষা নেই কেন, মানে লেখাপড়া শেখো নাই কেন। সুরেন্দ্রনাথ বলল শিখেছি, আই হ্যাভ লার্নড, শিখেছি মানে আমি শিখেছি, আই হ্যাভ লার্নড। সে লোকটা একটু ভাবিয়া বলিল, সেই লোকটা মানে দ্যাট ম্যান একটু ভাবিয়া বলিল মানে একটু ভাবার পরে বলল, অর্থাৎ দ্যাট ম্যান আফটার থিঙ্কিং মানে আফটার ভাবনা চিন্তা করে বলিল, সেইড। কি বলল, তবে ওই বাড়িতে যাও, মানে ওই বাড়িতে যাও মানে এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স বলছে, ওই বাড়িতে যাও মানে গো টু দ্যাট হাউস, এরকম একটা ব্যাপার। তাহলে সেন্টেন্সটা আমরা লিখতে পারি যে দ্যাট ম্যান কিছুক্ষণ ভাবিয়া, আফটার পন্ডারিং ওভার আ বিট, পন্ডারিং ওভার ভাবনা চিন্তা করে, ভাবিয়া, পন্ডারিং ওভার আ বিট একটু, সো দ্যাট ম্যান আফটার পন্ডারিং ওভার আ বিট একটুখানি ভাবনা পরে, সেইড বলিল ওই বাড়িতে যাও, গো টু দ্যাট হাউস, ইম্পারেটিভ সেন্টেন্স। ওখানে বড়লোক জমিদার থাকে, অর্থাৎ একজন বড়লোক জমিদার সেখানে বসবাস করে। অ্যান অ্যাফ্লুয়েন্ট জমিনদার, এখানে বড়লোক বলতে অ্যাফ্লুয়েন্ট বলতে পারো, রিচ বলতে পারো, সো অ্যান অ্যাফ্লুয়েন্ট জমিনদার লিভস দেয়ার, সো অ্যান অ্যাফ্লুয়েন্ট জমিনদার লিভস দেয়ার। এরপর বলছে একটা কিছু করিয়া দিবেই, অর্থাৎ সেই ভদ্রলোক তোমার জন্য কিছু একটা করবেই, সো হি উইল ডেফিনেটলি ডু সামথিং ফর ইউ, সে কিছু তোমার জন্য করবেই। এটাকে অন্যভাবে বলা যেতে পারে যে সামথিং পজিটিভ উইল ডেফিনেটলি কাম আউট, তুমি যদি ওনার কাছে যাও তাহলে সেখান থেকে ভালো কিছু অবশ্যই হবে, সামথিং পজিটিভ উইল ডেফিনেটলি কাম আউট, ভালো কিছু সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসবে, বা তুমি যে জমিদারের সাথে দেখা করবে এই সাক্ষাতের ফলে অবশ্যই ভালো কিছু একটা ঘটবে, সো সামথিং পজিটিভ উইল ডেফিনেটলি কাম আউট। 2013 পরে আমরা WBPSI মেন্সের 2019 সালে যে ট্রান্সলেশনের প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আমরা সলভ করব। প্রথমে যে প্যারাগ্রাফটি দেওয়া রয়েছে পরীক্ষাতে সেই প্যারাগ্রাফটি আমরা বাংলায় ভালো করে পড়ে সেটার মানে বোঝার চেষ্টা করব, তারপর প্রতিটি সেন্টেন্স ধরে ধরে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। মিনি চলিয়া গেলে একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। এই মিনি এবং রহমত নাম দুটি শুনেই আমরা খুব পরিষ্কার বুঝতে পারছি এই অংশটুকু নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প কাবুলিওয়ালা থেকে, এবং সেই কাবুলিওয়ালা গল্পে রহমত ফেরিওয়ালা এবং ছোট্ট মেয়ে মিনি এই দুজনের মধ্যে একটা অসম বন্ধুত্ব আমরা দেখতে পাই, যে বন্ধুত্ব শাশ্বত এবং যে বন্ধুত্বের গল্প পড়ে আমাদের সবার চোখে জল চলে আসে। মিনি যখন বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যায়, তারপর রহমত একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাটিতে বসে পড়ে। সে স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে। আফগানিস্তান কাবুলের কাবুলিওয়ালা রহমত
সে তার নিজের দেশ পরিবার ছেড়ে বাংলা মুলুকে চলে আসে ব্যবসা করার জন্য, এবং এতদিন পরে সে স্পষ্ট বুঝতে পারে তার মেয়েটি যাকে সে তার দেশে ছেড়ে এসেছে সেই মেয়েটিও এতদিনে মিনির মতোই বড় হয়ে উঠেছে। তার সঙ্গেও নূতন আলাপ করিতে হইবে। এতদিন সে বাড়িতে যায়নি, তার ছোট্ট মেয়েকে দেখেনি, তার ছোট্ট মেয়েটি হয়তো তাকে এতদিনে ভুলেও গেছে, তাই তাকে নতুন করে আবার তার সাথে আলাপ করতে হবে। তাহাকে ঠিক পূর্বের মতো তেমন কি আর পাইব না। এই 8 বৎসরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল। রহমত কলিকাতার এক গলির ভেতরে বসিয়া আফগানিস্তানের মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল, এবং এই কথা ভাবতে ভাবতে রহমত মানস ভ্রমণে আফগানিস্তানে পৌঁছে গেছে, এবং আফগানিস্তানের যে মরু পর্বত সেই দৃশ্যগুলো তার চোখে স্পষ্ট ভেসে উঠতে শুরু করেছে। এই ছোট্ট অংশটা এবার প্রতিটা লাইন ধরে ধরে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। প্রথম সেন্টেন্স, মিনি চলিয়া গেলে একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। দেখো, এই যে মিনি চলিয়া গেলে, এই অংশটা আমরা একটা ফ্রেজ হিসাবে ইউজ করতে পারি, মিনি চলিয়া গেলে। তারপরে সাবজেক্টটাকে, সাবজেক্ট হচ্ছে রহমত, রহমত আমাদের সেন্টেন্সের সাবজেক্ট। সে কি করলো? সে বসে পড়ল। রহমত বসে পড়ল কোথায়? মাটিতে। তাহলে রহমত বসিয়া পড়িল মাটিতে। কি করে? একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া, মানে একটি গভীর দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে। তাহলে সেন্টেন্সটা আমরা এভাবেই সাজাতে পারি, মিনি চলিয়া গেলে রহমত বসিয়া পড়িল মাটিতে গভীর দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে। মিনি চলিয়া গেলে অর্থাৎ আফটার মিনিস ডিপারচার। ডিপারচার মানে চলে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় বা কোনো স্থান ত্যাগ করা। সো মিনিস ডিপারচার, মিনি চলিয়া গেলে রহমত কি করলো? বসে পড়লো, মানে স্যাট ডাউন, সিম্পল পাস্ট টেন্স, বসে পড়লো। কোথায়? মাটিতে, মানে মাটির ওপরে, অন দ্য ফ্লোর, মাটির ওপরে, অন দ্য ফ্লোর। এরপরে বলছে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বা গভীর দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে, অর্থাৎ বলতে পারো উইথ আ ডিপ সাই, উইথ আ ডিপ সাই, অর্থাৎ গভীর দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে। সাই মানে হচ্ছে দীর্ঘ নিঃশ্বাস, গভীর বলতে এখানে ডিপ বোঝানো হচ্ছে। সো আফটার মিনিস ডিপারচার রহমত স্যাট ডাউন অন দি ফ্লোর উইথ আ ডিপ সাই। নেক্সট সেন্টেন্স, সে স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে। সে স্পষ্ট বুঝিতে পারিল, অর্থাৎ বলতে পারো যে রহমত স্পষ্ট বুঝিতে পারিল। তাহলে সে হচ্ছে সাবজেক্ট, বুঝতে পারা এটা হবে তোমার ভার্ব। তাহলে সে বুঝতে পারলো স্পষ্ট, সে বুঝতে পারলো স্পষ্ট। তারপরে কি হচ্ছে? যে, এখানে দেখো কমা দিয়ে আছে, তাহার মেয়েটিও ইতিমধ্যে বড় হইয়াছে, তার মানে সে বুঝিতে পারিল যে। এখান থেকে একটা ক্লজ শুরু হবে, যে থেকে একটা ক্লজ শুরু হবে, যে তাহার মেয়েটিও, তাহার মেয়েটি মানে তার যে মেয়েটি, সেও কি করেছে? ইতিমধ্যে বড় হয়েছে, তার মানে তার মেয়েটিও বড় হয়েছে ইতিমধ্যে, বড় হয়েছে ইতিমধ্যে। ঠিক আছে, সো তুমি এখানে বলতে পারো যে হি, সে বুঝতে পারলো, মানে রিয়ালাইজড। তারপরে স্পষ্ট, ডিস্টিংক্টলি, এখানে অ্যাডভার্ব বসানো হলো। সো হি রিয়ালাইজড ডিস্টিংক্টলি বা হি ডিস্টিংক্টলি রিয়ালাইজড, এখানে ডিস্টিংক্টলিটা আগে বসাতে পারো। সো হি ডিস্টিংক্টলি রিয়ালাইজড যে, দ্যাট, হি ডিস্টিংক্টলি রিয়ালাইজড দ্যাট তাহার মেয়েটিও, অর্থাৎ হিজ ওন ডটার, তাহার মেয়েটিও মানে তার নিজের মেয়েটি। সো হিজ ওন ডটার কি বলছে? ইতিমধ্যে বড় হইয়াছে। ইতিমধ্যে এখানে হ্যাড অলরেডি বলবো এবং সেটা আমরা হ্যাড বলবো, হ্যাড অলরেডি, এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করছি। সো হিজ ওন ডটার হ্যাড অলরেডি গ্রোন আপ, এখানে গ্রো ভার্বের থার্ড ফর্ম, গ্রোন আপ, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স এখানে হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম আমরা ইউজ করব। সো হি ডিস্টিংক্টলি রিয়ালাইজড দ্যাট হিজ ওন ডটার হ্যাড অলরেডি গ্রোন আপ। তাহার সঙ্গেও নূতন আলাপ করিতে হইবে, তাহার সঙ্গেও নূতন আলাপ করিতে হইবে। এখানে কিন্তু দেখো সাবজেক্ট নেই, অর্থাৎ তোমাকে বুঝতে হবে এখানে রহমত নিজের কথা বলছে যে রহমতকে বা তাকে
মেয়েটির সাথে নতুন করে আলাপ করতে হবে। তার মানে তাকে বা রহমতকে এখানে সাবজেক্ট নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আমরা হি বলতে পারি তাকে। ওকে, তারপরে ভার্বটা কি হবে, যে আলাপ করতে হবে। আলাপ করতে হবে মানে হচ্ছে নতুন করে পরিচয় করতে হবে, আলাপ করতে হবে মানে পরিচয় করতে হবে, তাহলে ভার্বটা হচ্ছে পরিচয় করতে হবে। তারপরে তার সাথে মানে তার মেয়ের সাথে নতুন করে, তাহলে এখানে সেন্টেন্সটা এভাবে লিখতে পারো যে হি, মানে এখানে আমরা রহমতের বদলে হি বসালাম, হি আলাপ করতে হইবে মানে আলাপ করতে হবে, তাহলে হি উড হ্যাভ টু, এই যে হ্যাভ টু করতে হবে, করতে হবে, সো হি উড হ্যাভ টু, আলাপ মানে এখানে নিজেকে পরিচয় করাতে হবে, ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস হিমসেলফ, তাকে আলাপ করতে হবে, সো হি উড হ্যাভ টু ইন্ট্রোডিউস হিমসেলফ, নিজেকে সে আলাপ করাবে, পরিচয় করাবে তার মেয়ের সাথে। কার সাথে ইন্ট্রোডিউস হিমসেলফ, তাহার সঙ্গে, মানে টু হার, ইন্ট্রোডিউস হিমসেলফ টু হার। নূতন ভাবে, নূতন ভাবে মানে আ নিউ, নিউ এর সাথে এ প্রিফিক্স বসিয়ে আ নিউ বলতে পারো নূতন ভাবে, সো হি উড হ্যাভ টু ইন্ট্রোডিউস হিমসেলফ টু হার আ নিউ। তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইব না, মানে এখানে কিন্তু সাবজেক্ট নেই, একই রকম ভাবে সে সাবজেক্ট নিয়ে আসতে হবে, মানে সে পাবে না, সে পাবে না কি করে, দেখতে, পাবে না দেখতে তাকে আগের মতো, তাহলে তুমি বলতে পারো সে পাবে না তাকে দেখতে, তাহলে সে পাবে না তাকে দেখতে, পাবে না দেখতে এটা তোমার ভার্ব হচ্ছে, পাবে না দেখতে তাকে, তাকে মানে তার মেয়েকে, তাকে আগের মতো। এখানে আমরা সেন্টেন্সটা এভাবে লিখতে পারি যে হি পাবে না মানে উড নট সি হার, তাকে দেখতে পাবে না, হি উড নট সি, পাবে না দেখতে, সি, সো উড নট সি, কাকে, তাকে, হার বলতে পারো, সো হি উড নট সি হার, তাকে দেখতে পাবে না ঠিক পূর্বের মতো, মতোর জন্য এখানে লাইক দেওয়া হচ্ছে, লাইক দ্যাট শি হ্যাড বিন বিফোর, কিরকমটা লাইক, কিসের মতো, লাইক দ্যাট শি হ্যাড বিন বিফোর, মানে এখানে কিন্তু এই যে শি হ্যাড বিন বিফোর, সে আগে যেমনটা ছিল ঠিক পূর্বের মতন, অর্থাৎ হি উড নট সি হার, সে তাকে দেখতে পাবে না, লাইক দ্যাট তেমনটা, তেমনটা, লাইক দ্যাট তেমনটা, কিরকমটা, পূর্বের মতো, অর্থাৎ শি হ্যাড বিন বিফোর, সো হি উড নট সি হার লাইক দ্যাট শি হ্যাড বিন বিফোর, সে যেমনটা আগে ছিল তেমনটা তাকে দেখতে পাবে না। এই 8 বৎসরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে, তাই বা কে জানে, তাই বা কে এটা হচ্ছে তোমার সাবজেক্ট হবে, তাই বা কে মানে এখানে হু বলতে পারো, তাই বা কে জানে, জানাটা হচ্ছে ভার্ব, তাহলে হু নোজ, হু নোজ, ঠিক আছে। তারপরে কি বলবো, এই 8 বছরে তাহার কি হইয়াছে, হু নোজ, এই 8 বছরে তার কি হইয়াছে, এই যে তার কি হইয়াছে অর্থাৎ হোয়াট ইজ ইন স্টোর ফর হার, তাহার কি হইয়াছে মানে মেয়েটির কি হইয়াছে। এখানে আমরা সেন্টেন্সটা এভাবে সাজাতে পারি, হু নোজ কে জানে, হোয়াট ইজ ইন স্টোর ফর হার তাহার কি হইয়াছে। তোমরা এখানে সিম্পলি বলতেই পারো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু হার, এটাও তোমরা বলতে পারো, বাট তার থেকে বেটার এক্সপ্রেশন হবে হোয়াট ইজ ইন স্টোর ফর হার, হু নোজ হোয়াট ইজ ইন স্টোর ফর হার এই 8 বছরে, ইন দিজ 8 ইয়ার্স, ইন দিজ 8 ইয়ার্স। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল, সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল, এখানে সাবজেক্ট হচ্ছে সানাই, মানে সানাইটা বাজিতে লাগলো মানে সানাইটা বেজে চলল, সানাইটা বেজেই চলল, ঠিক আছে। তাহলে সানাই হচ্ছে ক্ল্যারিনেট, ওকে, সো ক্ল্যারিনেটটা বেজেই চলল, মানে আমরা এখানে কিপ এই ভার্বটা নিয়ে আসতে পারি, কিপ অন মানে কন্টিনিউ করলো, কিপ অন প্লেইং, তাহলে দ্য ক্ল্যারিনেট কেপ্ট অন প্লেইং, ওকে, এটা বলতে পারি সানাইটা বেজেই চললো। শরতে স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে, সকালবেলায় শরতে স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে, এখানে মধ্যে বলতে আমরা কিন্তু কোনো জিনিসের মধ্যে সেরকম বোঝানো হচ্ছে না, মধ্যে বলতে চারপাশে পারিপার্শ্বিক যে একটা পরিবেশ তার মধ্যে সানাইটা বাজছে, সেক্ষেত্রে আমরা এখানে অ্যামিড কথাটা বলতে পারি, অ্যামিড। তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে দি ক্ল্যারিনেট মানে সানাই কেপ্ট অন প্লেইং বেজেই চলল,
অ্যামিড মধ্যে, কিসের মধ্যে? এই যে স্নিগ্ধ রৌদ্রকিরণ, স্নিগ্ধ, স্নিগ্ধর জন্য তুমি এখানে বামি বলতে পারো, দি বামি, BALMY, দি বামি। তারপরে সকালবেলা যেহেতু দি বামি, মর্নিং রৌদ্রকিরণ, সকালে রৌদ্রকিরণ, মর্নিং সানরেজ, মর্নিং সানরেজ, সকালে রৌদ্রকিরণ। সেই সকালটা কোন সময়? শরৎকালে। সো অফ অটম, অফ অটম, the clarinet kept on playing amid the balmy morning sun rays of autumn. রহমত কলিকাতার এক গলির ভেতরে বসিয়া আফগানিস্তানের মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। এই যে বলছে রহমত কলিকাতার এক গলির ভেতরে বসিয়া, তাহলে এই এক গলির ভেতরে বসিয়া এটাকে আমরা ফ্রেজ করে প্রথমে বলতে পারি, এক গলির ভেতরে বসিয়া। সাবজেক্ট হবে রহমত, রহমত কি করলো? সে দেখিতে লাগিল, দেখিতে লাগিল। সো রহমত দেখিতে লাগিল, এই দেখিতে লাগিল তো এখানে ভার্ব হয়ে যাবে। কি দেখতে লাগলো? মরু পর্বতের দৃশ্য আফগানিস্তানের। তাহলে সেন্টেন্সটা যদি আমরা সাজাই যে এক গলির ভেতর বসিয়া, কলকাতার এক গলির ভেতর বসিয়া, এই যে বসিয়া তার মানে সিটিং, সিটিং ইন আ লেন অফ কলকাতা, সিটিং ইন আ লেন অফ কলকাতা, কলকাতার এক গলির ভেতর বসিয়া। তারপরে কি হচ্ছে? রহমত, রহমত কি করছে? দেখতে লাগলো, মানে একই রকম কন্টিনিউ করলো। আগে যেরকমটা বলেছিলাম কেপ্ট অন প্লেইং, সেরকম ভাবে বলতে পারো কেপ্ট অন ভিজুয়ালাইজিং, ভিজুয়ালাইজিং মানে দেখতে লাগলো, মানে কি সে তার মানস চক্ষে দেখতে লাগলো, ভিজুয়ালাইজ করছে। সো কেপ্ট অন ভিজুয়ালাইজিং, কি দেখতে লাগলো? মরু পর্বতের দৃশ্য, দি ডেজার্ট মাউন্টেন, মরু পর্বত, দি ডেজার্ট মানে মরুভূমি, মাউন্টেন মানে পর্বত। সো দি ডেজার্ট মাউন্টেন কোথাকার? আফগানিস্তানের, অফ আফগানিস্তান, অফ আফগানিস্তান। সো সিটিং ইন আ লেন অফ কলকাতা, রহমত কেপ্ট অন ভিজুয়ালাইজিং দি ডেজার্ট মাউন্টেন অফ আফগানিস্তান। এরপর WBPSI মেন্স 2020 তে যে প্রশ্নটি এসেছিল ট্রান্সলেশনের বাংলা থেকে ইংরাজি, সেই প্রশ্নটি আমরা সলভ করব। দেখো তোমাদের 20 মার্কসের যদি রয়েছে ট্রান্সলেশন, সেখানে কিন্তু প্যাসেজ ট্রান্সলেশন দেওয়া আছে এবং সেই প্যাসেজ ট্রান্সলেশনটা কিন্তু বেশ বড় আসছে। আশা করছি তোমরা অবশ্যই সেভাবেই প্রস্তুতি নেবে। এখানে যে প্যারাগ্রাফটি দেওয়া আছে সেই প্যারাগ্রাফটি আমরা একবার ভালো করে পড়ে সেটার মানেটা ঠিক করে বুঝে নিই, তারপর প্রতিটা সেন্টেন্স ধরে ধরে আমরা সেখান থেকে ইংলিশে ট্রান্সলেট করব। ফেলুদা আমার মাস্তুতো দাদা, ফেলুদা আমার মাস্তুতো দাদা। আমরা সবাই জানি ফেলুদা খুব বিখ্যাত একজন গোয়েন্দা চরিত্র, সত্যজিৎ রায়ের সৃষ্টি। এই গোয়েন্দা চরিত্রটি প্রত্যেকটি বাঙালির মনে জায়গা করে নিয়েছে। তো ফেলুদা সম্পর্কে এখানে বেশ কিছু কথা বলা হয়েছে এই প্যারাগ্রাফে। ফেলুদা আমার মাস্তুতো দাদা, ওকে, মানে মাসির ছেলে। আমার বয়স 14 আর ওর 27। ওকে কেউ বলে আধ পাগলা, কেউ বলে খামখেয়ালি, আবার কেউ বলে কুঁড়ে। আমি কিন্তু জানি ওই বয়সে ফেলুদার মতো বুদ্ধি খুব কম লোকের হয়, আর মনের মতো কাজ পেলে ওর মতো খাটতে খুব কম লোক পারে। তাছাড়া ও ভালো ক্রিকেট জানে, প্রায় 100 রকম ইনডোর গেম বা ঘরে বসে খেলা জানে, তাসের ম্যাজিক জানে, একটু একটু হিপনোটিজম জানে। হিপনোটিজম মানে হচ্ছে সম্মোহন বিদ্যা, ঠিক আছে, কাউকে সম্মোহিত করে দেওয়া। ডান হাত আর বাঁ হাত দু হাতেই লিখতে জানে, এই দুটো হাতেই সমানভাবে পারদর্শী, তাকে আমরা বাংলায় সব্যসাচী বলে থাকি, ঠিক আছে। তো সত্যজিৎ রায়ের এই চরিত্রটি দু হাতেই লিখতে জানে। এই ডান হাত এবং বাঁ হাত দু হাতেই সমানভাবে লেখার বিষয় নিশ্চয়ই তোমাদের অনেকেরই মনে পড়ছে 3 ইডিয়টস এই সিনেমাতে যে চরিত্রটি ছিল বোমান ইরানি অভিনীত, যার নাম ছিল ভাইরাস, ঠিক আছে। তো এই ভাইরাস যে প্রফেসর, তিনি কিন্তু দু হাতেই লিখতেন, দু হাতেই লিখতে পারতেন, বাঁ হাত এবং ডান হাতে। তো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এবং খুবই দক্ষতার একটা বিষয়। কিন্তু ফেলুদার যেটা সবচেয়ে আশ্চর্য ক্ষমতা, সেটি হলো ও বিলিতি বই পড়ে আর নিজের বুদ্ধিতে দারুণ ডিটেকটিভের কাজ শিখে নিয়েছে। এই যে বিলিতি বই মানে আমরা বলতে পারি যে ফরেন ডিটেকটিভ নভেলগুলো রয়েছে সেই বইগুলো, এবং নিজের বুদ্ধিতে তিনি দারুণ ডিটেকটিভের কাজ শিখে নিয়েছে। তার মানে অবশ্যই এই নয় যে চোর ডাকাত খুনি এইসব ধরার জন্য পুলিশ ফেলুদাকে ডাকে। ও হলো যাকে বলে শখে ডিটেকটিভ,
শখের ডিটেকটিভ মানে অ্যামেচার, যে ব্যাপারটা অ্যামেচারিশ ডিটেকটিভ সেরকম বোঝানো হচ্ছে। সেটা বোঝা যায় যখন একজন অচেনা লোককে একবার দেখেই ফেলুদা তার সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে। এই প্যারাগ্রাফটি এবার আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব প্রতিটা সেন্টেন্স ধরে ধরে। এখানে বলা হচ্ছে ফেলুদা আমার মাস্তুতো দাদা। দেখো, ফেলুদা যে দাদা হয় এবং সেটা মাসির ছেলে, পিসির ছেলে, জেঠুর ছেলে, কাকার ছেলে, সব ক্ষেত্রেই আমরা এখানে কাজিন বলতে পারি। কিন্তু যেহেতু এটা মাস্তুতো দাদা মানে মায়ের সম্পর্কে, সেহেতু আমরা এখানে বলবো ফেলুদা ইজ মাই মেটার্নাল কাজিন। ঠিক আছে, শুধু যদি কাজিন বলতাম তাহলে বাবার দিক থেকে কাজিন না মায়ের দিক থেকে কাজিন সেটা পার্টিকুলার কিছু বোঝানো যেত না। যেহেতু এখানে মাস্তুতো দাদা বলছে তাই জন্য আমরা মেটার্নাল কাজিন কথাটা বলতে পারি। সো ফেলুদা হয় আমার মাস্তুতো দাদা। সো ফেলুদা সাবজেক্ট, তারপর ইজ হচ্ছে তোমার মেইন ভার্ব হচ্ছে ফেলুদা ইজ মাই মেটার্নাল কাজিন। আমার বয়স 14 আর ওর 27। মানে যে গল্পটা বলছে, আমরা জানি গল্পটা বলছে তোপসে, ঠিক আছে, তোপসে নামের চরিত্রটি। তো তোপসের বয়স 14 আর ফেলুদার বয়স 27, অর্থাৎ বলতে পারো যে আই অ্যাম 14 ইয়ার্স ওল্ড, তাই তো, আমার বয়স 14 বছর। সো আই অ্যাম 14 ইয়ার্স ওল্ড আর ওর 27, অ্যান্ড ওর বলতে ফেলুদার বয়স হয় 27 বছর, ফেলুদা হয় 27 বছর, এরকম বলা যেতে পারে। সো হি, এখানে সাবজেক্ট হি নিয়ে আসা হলো যেহেতু ফেলুদার সম্পর্কে বলা হচ্ছে। তারপরে মেন ভার্ব ইজ হবে, হি ইজ 27। দেখো কার বয়স কত সেই কথাটা আমরা এরকম দুভাবে বলতে পারি যে আই এম 14 ইয়ার্স ওল্ড, এরকম বলা যেতে পারে। না হলে বলা যেতে পারে কি আই এম 14, এরকমও বলা যেতে পারে। সো হি ইজ 27। ওকে, ওকে কেউ বলে আধ পাগলা, কেউ কেউ বলে খামখেয়ালি, আবার কেউ বলে কুঁড়ে। এই যে আধ পাগলা মানে হাফ ম্যাড, তাই তো। খামখেয়ালি হচ্ছে whimsical, খামখেয়ালি হচ্ছে whimsical। এবং কুঁড়ে, কুঁড়ে মানে সচরাচর আমরা যে শব্দগুলো ইউজ করে থাকি আইডল বা লেজি, ঠিক আছে। এখানে আমরা একটা অন্য শব্দ বলতে পারি, সেটা হচ্ছে ইনডলেন্ট। ইনডলেন্ট মানেও কিন্তু কুঁড়ে বোঝায়, কাজে যার কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই। সো ওকে কেউ বলে, কেউ বলতে আমরা এখানে যে সাধারণ লোকজন পিপল সেটা বলতে পারি, মানে লোকজন বলে ওকে। তো লোকজন বলে ওকে মানে কি, লোকজন ওকে ডাকে এটা বলে। সো পিপল কল হিম, এখানে পিপল সাবজেক্ট, কল এটা তোমার ভার্ব হচ্ছে। পিপল কল হিম হাফ ম্যাড। ওকে, লোকজন তাকে বলে হাফ ম্যাড। কেউ কেউ বলে, এখানে কেউ কেউ মানে কি, এখানে আমরা সাম বলতে পারি, কিছু মানুষ। কেউ কেউ মানে কিছু মানুষ, সো আমরা সাম বলবো, সাম। এখন দেখো যেহেতু এখানে পিপলটা আগে বলে দিয়েছি তাই সাম পিপল আর বলা দরকার নেই, শুধু সাম বললেই হবে। সাম বলে মানে কল হিম, তাকে বলে খামখেয়ালি whimsical। আবার কেউ বলে, আবার বলতে এখানে আমরা অ্যান্ড বলতে পারি, অ্যান্ড সাম কল হিম একই রকম ভাবে ইনডোলেন্ট। ইনডোলেন্ট কিংবা আইডল কিংবা লেজি, বাট ইনডোলেন্ট শব্দটা খুব সুন্দর একটা শব্দ, তোমরা এই শব্দটা বলতে পারো। ওকে, সো সাম কল হিম ইনডোলেন্ট। আমি কিন্তু জানি ওই বয়সে ফেলুদার মতো বুদ্ধি খুব কম লোকের হয়। এই যে আমি কিন্তু জানি, এখানে কিন্তু মানে বাট নয়, কিন্তু এখানে হচ্ছে আমি এটাও জানি। আমি কিন্তু জানি মানে আমি এইটাও জানি, ঠিক আছে। সো এখানে বলতে পারি আমি তোমার সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সে, আমি জানি এটা ভার্ব হচ্ছে। ওকে, ওই বয়সে ফেলুদার মতো বুদ্ধি খুব কম লোকের হয়। এই যে খুব কম লোকের হয় এই কথাটাকে আমরা এরকম বলতে পারি, সেখানে খুব কম লোক আছে তার বয়সে, ঠিক আছে, তার মতো ইন্টেলিজেন্ট, মানে সেখানে কিছু লোক আছে, এরকমভাবে সেন্টেন্সটা কিন্তু আমরা সাজাতে পারি। মানে বলতে পারি যে আই অলসো নো, আমিও কিন্তু জানি। এই যে আই অলসো নো, আমিও জানি মানে আমিও কিন্তু জানি, আই অলসো নো। এই যে সেখানে আছে, সো দেয়ার আর ফিউ পিপল, কিছু লোক আছে, ফিউ পিপল কিছু লোক আছে, অফ হিজ এজ ওই বয়সে মানে তার মতো বয়সে, অফ হিজ এজ, ঠিক আছে। সো দেয়ার আর ফিউ পিপল অফ হিজ এজ অ্যাজ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান বলেছে, বুদ্ধি আছে মানে অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ফেলুদা। সো আই অলসো নো দেয়ার আর ফিউ পিপল অফ হিজ এজ, তার বয়সী, অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ফেলুদা। আর মনের মতো কাজ পেলে ওর মতো খাটতে খুব কম লোক পারে।
মনের মতো কাজ বলতে যদি তার পছন্দের কাজ সে পেয়ে যায়, তাই তো? যদি সে তার পছন্দের কাজ পেয়ে যায় তাহলে তার মতো খাটতে খুব কম লোক পারে। এই যে খুব কম লোক পারে তার মতো খাটতে, এখানেও কিন্তু আমরা এই দেয়ার আর এইভাবে সেন্টেন্সটা সাজাতে পারি। তার মনের মতো কাজ পেলে, মানে যদি সে তার মনের মতো কাজ পায়, তাই তো? সো এটাকে আমরা এরকমভাবে বলতে পারি যে মোর ওভার এই যে আর, মোর ওভার ইফ হি গেটস আ ওয়ার্ক অফ হিজ চয়েস, মোর ওভার আরো যদি, হি গেটস আ ওয়ার্ক যদি সে একটা কাজ পায়, অফ হিজ চয়েস মনের মতো, অফ হিজ চয়েস তার পছন্দের মতো, তারপর কমা দিয়ে এরকমভাবে বলতে পারি দেয়ার আর আ ফিউ পিপল, মানে খুব কম লোক বলেছে, তো খুব কম লোক যখন বলা হচ্ছে তখন এখানে আ ফিউ বলতে পারো। ওকে, আমরা জানি ফিউ পিপল মানে খুব কম, সেটা অবশ্যই নেগেটিভের মতো পর্যায়ে পৌঁছায়, প্রায় নেই লোকজন। আ ফিউ মানে অল্প কিছু, সেটা একটু পজিটিভ সেন্সে হচ্ছে, অল্প কিছু লোক বোঝাচ্ছে। সো মানে ফিউ এর থেকে বেশি লোকজন হলে তখন আমরা আ ফিউ বলে থাকি, তার থেকে বেশি লোক হলে আমরা দ্য ফিউ বলে থাকি। সো দেয়ার আর আ ফিউ পিপল হু ক্যান, যারা পারে, হু ক্যান টয়েল মানে পরিশ্রম বা খাটতে পারে, হু ক্যান টয়েল লাইক হিম ওর মতো। মোর ওভার ইফ হি গেটস আ ওয়ার্ক অফ হিজ চয়েস, যদি সে নিজের পছন্দের মতো কাজ পায়, মনের মতো কাজ পায়, দেয়ার আর আ ফিউ পিপল খুব কম লোক আছে, হু ক্যান টয়েল লাইক হিম ওনার মতো কাজ করতে পারে, খাটতে পারে, খুব কম লোক আছে। তাছাড়া ও ভালো ক্রিকেট জানে, তাছাড়া মানে কি, মানে এটার পাশাপাশি, এটার পাশাপাশি, তাই তাছাড়া মানে এটার পাশাপাশি, সেক্ষেত্রে আমরা পাশাপাশি মানে বিসাইডস বলতে পারি, যেটা আমরা এক্সট্রা কোনো ইনফরমেশন দিচ্ছি, এক্সট্রা কোনো কথা বলছি, ঠিক আছে, এটার পাশাপাশি ওইটা, তার মানে বিসাইডস মানে অতিরিক্ত পরিমাণে, বিসাইডস মানে এটা ছাড়াও ওটা। সো এখানে আমরা তাছাড়া বলতে বিসাইডস বলতে পারি, এর পাশাপাশি ও ভালো ক্রিকেট জানে, মানে সে ভালো ক্রিকেট খেলে, ঠিক আছে, প্রায় 100 রকম ইনডোর গেম জানে, ওকে, ঘরে বসে খেলা যেটা, তাসের ম্যাজিক জানে, এখানে ম্যাজিক বলতে কিন্তু আমরা ট্রিক বা আমরা যেটা ছল চাতুরি বা ম্যাজিক, ঠিক আছে, সেটা বলতে পারি, ট্রিক জানে, একটু একটু হিপনোটিজম জানে, ওকে, হিপনোটিজমটা লিটল বিট জানে, ডান হাত আর বাঁ হাত দু হাতেই লিখতে জানে। ওকে, তো এইভাবে আমরা যদি সেন্টেন্সগুলো সাজাই, ছোট ছোট টুকরো করে নিই, যে তাছাড়া মানে বিসাইডস ও ভালো ক্রিকেট জানে, ও মানে এখানে ফেলুদার কথা বলা হচ্ছে, মানে এখানে হি লিখবো, ঠিক আছে, ভালো ক্রিকেট জানে মানে হি প্লেজ ক্রিকেট ওয়েল, এরকমভাবে বলতে পারি, সে ভালো ক্রিকেট খেলতে পারে। ওকে, সো বিসাইডস হি প্লেজ ক্রিকেট ওয়েল, প্রায় 100 রকম ইনডোর গেম বা ঘরে বসে খেলা জানে, হি নোজ টু প্লে অ্যাবাউট 100 ইনডোর গেমস, অ্যাবাউট 100 ইনডোর গেমস, প্রায় 100 রকমের খেলা। তাসের ম্যাজিক জানে, হি নোজ সে জানে, ট্রিক্স উইথ কার্ডস, তাস নিয়ে যে ম্যাজিক বা খেলা দেখাতে পারে, সো হি নোজ ট্রিক্স উইথ কার্ডস। একটু একটু হিপনোটিজম জানে, এই যে একটু একটু, এক্ষেত্রে আমরা বলতে পারি আ লিটল বিট, একটু একটু, আ লিটল বিট হিপনোটিজম। সো হি নোজ ট্রিক্স উইথ কার্ডস অ্যান্ড আ লিটল বিট হিপনোটিজম, সে জানে তাসের ম্যাজিক আর জানে অল্প অল্প হিপনোটিজম। ডান হাত আর বাঁ হাত দু হাতেই লিখতে জানে, অর্থাৎ হি ইজ ডেক্সটারাস, এই যে ডেক্সটারাস শব্দ, এটা আমরা হচ্ছে দু হাতেই সমানভাবে কাজ করতে পারে, সব্যসাচী। সো হি ইজ ডেক্সটারাস ইন বোথ হ্যান্ডস, দু হাতেই সে লিখতে পারে। কিন্তু ফেলুদা যেটা সবচেয়ে আশ্চর্য ক্ষমতা, সেটি হলো ও বিলেতি বই পড়ে আর নিজের বুদ্ধিতে দারুণ ডিটেকটিভের কাজ শিখে নিয়েছে। দেখো, কিন্তু ফেলুদা যেটা সবচেয়ে আশ্চর্য ক্ষমতা, সেটি, এই যে ফেলুদা যেটা আশ্চর্য ক্ষমতা, ঠিক আছে, এখানে কিন্তু মানে কি, আমরা বাট বলতে পারি, বাট সবচেয়ে আশ্চর্য মানে এখানে দ্য মোস্ট হবে, দ্য মোস্ট আশ্চর্য ক্ষমতা অফ ফেলুদা ইজ, সেটি হলো ইজ, ঠিক আছে, দ্যাট যে, তারপরে কিন্তু আমরা একটা ক্লজ লিখব, কি যে সে দারুণ ডিটেকটিভের কাজ শিখে নিয়েছে। তারপর আমরা এই পোর্শনটুকু বলবো কিভাবে শিখেছে, বিলিতি বই পড়ে আর নিজের বুদ্ধিতে। তাহলে সেন্টেন্সটা এভাবে সাজাবো যে ফেলুদার যেটা সবচেয়ে আশ্চর্য ক্ষমতা, সেটি হলো যে সে দারুণ ডিটেকটিভের কাজ শিখে নিয়েছে বিলেতি বই পড়ে আর নিজের বুদ্ধিতে। ওকে, সো আমরা বলতে পারি যে বাট দ্য মোস্ট অ্যাস্টাউন্ডিং স্কিল, এই যে সবচেয়ে আশ্চর্য ক্ষমতা, দ্য মোস্ট অ্যাস্টাউন্ডিং স্কিল অফ ফেলুদা ইজ, সেটি হলো দ্যাট যে
সে দারুণ ডিটেকটিভের কাজ শিখে নিয়েছে, তাহলে সে করেছে হি হ্যাজ লার্নড, শিখে নিয়েছে, হি হ্যাজ লার্নড কিসের কাজ, দারুণ, দ্য ম্যাগনিফিসেন্ট কিংবা এক্সেলেন্ট স্কিল, দারুণ কাজ, এক্সেলেন্ট স্কিল, এটা তো দক্ষতার কথা বোঝানো হচ্ছে। সো ম্যাগনিফিসেন্ট বা এক্সেলেন্ট স্কিল কিসের, ডিটেকটিভের, অফ আ ডিটেকটিভ, অফ আ ডিটেকটিভ। ওকে, সো এক্সেলেন্ট স্কিল অফ আ ডিটেকটিভ কিভাবে শিখেছে, বিলিতি বই পড়ে। সো বাই রিডিং ফরেন বুকস, বাই রিডিং ফরেন বুকস, অ্যান্ড আর কি করেছে, নিজের বুদ্ধিতে, অর্থাৎ বাই মিনস অফ হিজ ওন ইন্টেলিজেন্স, বাই মিনস, এই যে বাই মিনস মানে কিসের দ্বারা, বাই মিনস, ঠিক আছে, কি উপায়ে, সো নিজের বুদ্ধি উপায়, সো বাই মিনস অফ হিজ ওন intelligence, buddhi. But the most astounding skill of Feluda is that he has learned the magnificent kingba excellent skill of a detective by reading foreign books and by means of his own intelligence. তার মানে অবশ্যই এই নয় যে চোর ডাকাত খুনি এসব ধরার জন্য পুলিশ ফেলুদাকে ডাকে, তার মানে অবশ্যই এই নয় যে, মানে তার মানে এই নয় যে, এখানে জের পর থেকে একটা ক্লজ হবে, চোর ডাকাত খুনি এসব ধরার জন্য পুলিশ ফেলুদাকে ডাকে, তার মানে সাবজেক্ট হচ্ছে পুলিশ, পুলিশ, তাই তো, সাবজেক্ট পুলিশ, কাজটা কি করে, ডাকে, পুলিশ ডাকে ফেলুদাকে। ওকে, যেহেতু এখানে ফেলুদা আমরা আগেও বলেছি, এখানে আমরা যদি তাকে বলি মানে হিম বোঝাই, তাহলে কিন্তু সেন্টেন্সটা লেখা যাবে। সো পুলিশ ডাকে তাকে কিসের জন্য, চোর ডাকাত খুনি ধরতে। ওকে, এভাবে আমরা সেন্টেন্সটা সাজাবো। তাহলে তার মানে অবশ্যই এই নয় যে, তাহলে দিস ডাজ নট মিন, তার মানে এই নয়, দিস ডাজ নট মিন যে, মানে দ্যাট হলো, তারপরে পুলিশ সাবজেক্ট বলেছিলাম, পুলিশ বসলো, পুলিশ কি করে, ডাকে, ডাকে মানে কি, কল, কাকে, ফেলুদাকে, মানে আমরা তাকে বলবো। সো পুলিশ কল হিম কিসের জন্য, চোর ডাকাত খুনি ধরতে, এই যে ধরতে বলছি ইনফিনিটিভ ইউজ করছি। সো টু ক্যাচ কি ধরতে, চোর মানে থিভস হবে, প্লুরাল বলবো, ডাকাত মানে ডেকয়েটস, খুনি or murderers. So this doesn't mean that police will call him to catch thieves, dacoits or murderers. দেখো এখানে আমরা আগে থেকে দেখেছি does not দেওয়া আছে, সুতরাং এখানে যে পুলিশ কল হিম নট টু ক্যাচ এরকম বলতে পারবে, এখানে নট দেওয়ার দরকার নেই, যেহেতু ডাজন্ট আগেই বলে দিয়েছি। ও হলো যাকে বলে শখে ডিটেকটিভ, ও হলো যাকে বলে, এই যে যাকে বলে মানে অ্যাকচুয়ালি তাই, যাকে বলে মানে প্রকৃতপক্ষে তাই, শখে ডিটেকটিভ। সো ও হলো মানে কি, হি ইজ, এরকম বলবো হি ইজ, যাকে বলে মানে অ্যাকচুয়ালি, হি ইজ অ্যাকচুয়ালি শখে ডিটেকটিভ। সো হি ইজ অ্যাকচুয়ালি অ্যান অ্যামেচারিশ, অ্যামেচারিশ মানে যার কোনো প্রফেশনাল ট্রেনিং নেই এবং যে প্রফেশনালি কাজটা করে না, শখে করে, ঠিক আছে, হবি হিসেবে করে। সো অ্যান অ্যামেচারিশ ডিটেকটিভ, হি ইজ অ্যাকচুয়ালি অ্যান অ্যামেচারিশ ডিটেকটিভ। সেটা বোঝা যায় যখন একজন অচেনা লোককে একবার দেখেই ফেলুদা তার সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে, সেটা বোঝা যায়, সেটা বোঝা যায় মানে এটা খুব স্পষ্টত বোঝা যায়, সেটা বোঝা যায় মানে কি, এটা হয় খুব স্পষ্ট। তাহলে আমাকে এখানে সাবজেক্ট এটা হয় এরকম ভার্ব নিয়ে আসতে হবে, এটা হয় মানে ইট ইজ, ইট ইজ খুব স্পষ্ট। ওকে, যখন মানে ওয়েন, যখন ফেলুদা একজন অচেনা লোককে একবার দেখে ফেলুদা তার সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে, এখানে সাবজেক্ট হচ্ছে ফেলুদা, মানে ফেলুদা কি করতে পারে, বলতে পারে, ফেলুদা পারে বলতে, তাই তো, ফেলুদা কি করে, বলে দিতে পারে। যখন কোনো কিছু কারোর সম্পর্কে বলে দেওয়া হয় সেটা অ্যাকচুয়ালি কিন্তু প্রেডিকশন হয় না, ভবিষ্যৎবাণী করে দিচ্ছে, প্রেডিকশন, না দেখেই কারোর সম্পর্কে কিছু বলে দিচ্ছে, না জেনেই তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করছে। সো তখন আমি কি বলবো, প্রেডিকশন, এটা কিন্তু ভার্ব হচ্ছে, প্রেডিক্ট করছে। সো ফেলুদা এটা সাবজেক্ট, প্রেডিক্ট করছে অনেক কিছু, প্রেডিক্ট করছে কি, অনেক কিছু, অনেক কিছু প্রেডিক্ট করছে। তারপরে কার সম্পর্কে, একজন অচেনা লোক সম্পর্কে। সো ফেলুদা বলে দিতে পারে অনেক কিছু একজন অচেনা লোক সম্পর্কে একবার দেখি, এরকম ভাবে সেন্টেন্সটা আমরা সাজাবো। সো সেটা বোঝা যায় মানে ইট ইজ ইয়া হয় এমিনেন্টলি ক্লিয়ার, প্রচন্ডভাবে স্পষ্ট, সহজেই বোঝা যায়। সো ইট ইজ এমিনেন্টলি ক্লিয়ার, এমিনেন্টলি ক্লিয়ার মানে একদম স্পষ্টতই বোঝা যায়। যখন ওয়েন তারপরে সাবজেক্ট বলেছিলাম ফেলুদা, সো ওয়েন ফেলুদা বলে দিতে পারে মানে প্রেডিক্টস, ফেলুদা প্রেডিক্টস, তারপরে কি, অনেক কিছু মানে লটস,
অনেক কিছু। লর্ডস কার সম্পর্কে? একজন অচেনা লোক সম্পর্কে। সো লর্ডস অ্যাবাউট অ্যান আননোন পার্সন, অচেনা মানুষ, আননোন পার্সন। একবার দেখে, এই যে অ্যাট আ সিঙ্গল গ্ল্যান্স, অ্যাট আ গ্ল্যান্স বা অ্যাট আ সিঙ্গল গ্ল্যান্স, একবার দেখে, গ্ল্যান্স মানে তাকানো, সো অ্যাট আ সিঙ্গল গ্ল্যান্স, একবার দেখেই সে বলে দিতে পারে তার সম্পর্কে অনেক কিছু। সো এরকমভাবে তোমরা এই প্যারাগ্রাফটাকে ট্রান্সলেট করতে পারো। তোমাদের যদি কোনো সেন্টেন্সের ট্রান্সলেশন নিজেদের মতো করে করো বা সেটা অন্যরকম হয়, সেটা অবশ্যই তোমরা কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারো। এবং সবার শেষে WBPSI মেইনসে 2022-তে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করা হবে ট্রান্সলেশনে। হঠাৎ করে চেঞ্জ করা হলো, প্যাসেজ ট্রান্সলেশন থেকে এখন কিন্তু সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশন হচ্ছে। সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশন নিয়ে আসা হচ্ছে WBPSI মেইনস পরীক্ষাতে। 2022 সালে তেমনই প্রশ্ন এসেছিল। আশা করছি তোমরা তোমাদের প্রস্তুতিটা সেরকম ভাবেই নেবে, যেখানে প্যাসেজ ট্রান্সলেশন হোক কিংবা সিঙ্গেল সেন্টেন্স হোক, দুরকম ভাবে তোমরা ট্রান্সলেশন করতে পারবে। যদি তুমি ট্রান্সলেশনটা খুব ভালো মতো শিখতে পারো, বেসিক আইডিয়াটা তুমি ভালো মতো ধরতে পারো, সেন্টেন্স কনস্ট্রাকশন তুমি সঠিকভাবে করতে পারো, তাহলে সেটা প্যাসেজ ট্রান্সলেশন হোক কিংবা সিঙ্গেল সেন্টেন্স হোক, তোমার অসুবিধা হবার কথা নয়। তাহলে আমরা 2022 সালে WBPSI মেন্সে যে সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশনগুলো এসেছিল সেগুলো সলভ করব। ফার্স্ট সেন্টেন্স, সততার জন্য পুরস্কার তার প্রাপ্য। সততার জন্য পুরস্কার তার প্রাপ্য। এখানে সাবজেক্ট তার, তার মানে অবশ্যই সে, প্রাপ্য মানে সে, সেটা দাবিদার, অর্থাৎ তার অধিকার আছে সেই পুরস্কারটা পাওয়ার। সে প্রাপ্য মানে সে সেই পুরস্কারটা ডিজার্ভ করে, সে সেই পুরস্কারটা ডিজার্ভ করে। তাহলে সে প্রাপ্য মানে সে ডিজার্ভ করে পুরস্কার। কিসের জন্য? সততার জন্য, মানে তার সততার জন্য, মানে সে ডিজার্ভ করে পুরস্কার তার সততার জন্য। তাহলে সেন্টেন্সটা হবে হি ডিজার্ভস আ রিওয়ার্ড ফর হিজ অনেস্টি। সততার জন্য, অনেস্টি, ফর হিজ অনেস্টি, তার সততার জন্য। এবং এই যে বলছে তার প্রাপ্য, মানে হি ডিজার্ভস, ডিজার্ভস করে মানে এটা তার প্রাপ্য জিনিস, সো হি ডিজার্ভস। এই সেন্টেন্সে এই যে তার প্রাপ্য, এখানে দেখো কোথাও কিন্তু কোনো ভার্ব নেই। ভার্বটা যদি আমরা এরকমভাবে লিখি যে সে পায় বা তার পাওনা এটা, সে পায়, তার মানে হি ডিজার্ভস, হি ডিজার্ভস, ঠিক আছে। এখানে হিটা সাবজেক্ট হয়ে গেল, ডিজার্ভসটা কিন্তু ভার্ব হয়ে যাচ্ছে। সুতরাং এইভাবেই সেন্টেন্সটাকে তোমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে লিখতে পারো। নেক্সট সেন্টেন্স, পার্টিতে যাবার জন্য সে উদগ্রীব ছিল। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে সে, ভার্ব হচ্ছে ছিল, সে ছিল। কেমন ছিল সে? উদগ্রীব ছিল, অর্থাৎ সে ছিল উদগ্রীব। কিসের জন্য উদগ্রীব? পার্টিতে যাবার জন্য। তাহলে যদি বলি সে ছিল, অর্থাৎ হি ওয়াজ উদগ্রীব, মানে এখানে কিন, আর কিন বললে আমরা তারপরে প্রেপোজিশন অন বলবো, কিন অন। যাবার জন্য মানে পার্টিতে জয়েন করার জন্য। পার্টিতে যাওয়ার জন্য মানে কি? পার্টিতে যোগদান করার জন্য। সো অন জয়নিং, এখানে কিন অন, তারপরে ভার্বের সাথে আইএনজি বসাবো এবং সেটা জিরান্ড হয়ে যাবে, নাউন করা হচ্ছে পার্টিতে যাবার জন্য, পার্টিতে জয়েন করার জন্য। সো কিন অন জয়নিং দি পার্টি, হি ওয়াজ কিন অন জয়নিং দি পার্টি। নেক্সট সেন্টেন্স, রাম কথা দিয়েছিল যে সে যাবে। দুটো পার্ট আছে, রাম কথা দিয়েছিল যে সে যাবে। এই যে থেকে একটা ক্লজ শুরু হচ্ছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে রাম কথা দিয়েছিল, কথা দিয়েছিল মানে এখানে প্রমিস করার কথা বলা হচ্ছে, প্রতিশ্রুতি দিয়েছিল। কথা দিয়েছিল মানে প্রতিশ্রুতি দিয়েছিল। তাহলে রাম কথা দিয়েছিল, সিম্পল পাস্ট টেন্স, যে সে যাবে। অর্থাৎ এখানে বলতে পারো রাম প্রমিসড, তারপরে যে মানে দ্যাট, দ্যাট থেকে একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে, সে যাবে, হি উড গো, হি উড গো। তাহলে রাম প্রমিসড, যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্স তাই উইলের বদলে উড বসানো হলো। সো রাম প্রমিসড দ্যাট হি উড গো, রাম প্রমিস করেছিল যে সে যাবে। নেক্সট সেন্টেন্স, আমি সেই জায়গাটির নাম জানি না। সাবজেক্ট আমি, কাজটা হচ্ছে জানি না। এই যে জানি না মানে আমি জানি না, এটা হচ্ছে তোমার ভার্ব। আমি জানি না, কি জানি না? নাম। আমি জানি না নাম, জায়গাটির নাম, তার মানে নাম
অফ দ্য প্লেস, তাই তো? এখানে যে জায়গার নাম যখন আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করবো, পজিশন বোঝাবো জায়গাটির নাম, যেহেতু জায়গাটি একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, আমরা সেক্ষেত্রে কি করব, নাম অফ দি জায়গা, এরকমভাবে আমরা সেন্টেন্সটা লিখব। সো আমি জানি না, আই ডু নট নো, আই ডু নট নো, এখানে নো ভার্ব আছে, মেইন ভার্ব, কিন্তু যখন নেগেটিভ সেন্টেন্স করতে হয় তখন আমাকে একটা হেল্পিং ভার্ব নিয়ে আসতে হয় যার সাথে আমি নট বসাবো। তাই যেহেতু এখানে সাবজেক্ট আই আছে এবং সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই এখানে আমরা ডু ভার্ব নিয়ে আসবো হেল্পিং ভার্ব হিসাবে, তারপরে তার সাথে নট বসাবো। সো আই ডু নট নো, আই ডু নট নো, কি জানি না, নাম, দ্য নেম অফ দ্য প্লেস, জায়গাটির নাম, অফ দ্য প্লেস, দ্য নেম অফ দি প্লেস। সো সেন্টেন্সটা হলো আই ডু নট নো দ্য নেম অফ দি প্লেস। নেক্সট কোয়েশ্চেন, অদৃষ্টকে কেউ এড়িয়ে যেতে পারে না। অদৃষ্টকে কেউ এড়িয়ে যেতে পারে না, যে কেউ পারে না, কেউ পারে না তার মানে কি, নোবডি বা নো ওয়ান কিংবা নান, তোমরা এখানে যে কোনো একটা নান বসাতে পারো, ঠিক আছে। সো অদৃষ্টকে মানে হচ্ছে নিজের ভাগ্যকে, মানে এখানে ডেস্টিনি বলা হচ্ছে, অদৃষ্ট মানে নিজের ভাগ্য বা ডেস্টিনিকে। তাহলে কেউ পারে না তার মানে নান, এই নানের মধ্যে কিন্তু কেউ পারে না এই বিষয়টা চলে আসছে, নানের মধ্যে এই নেগেটিভ বিষয়টা চলে আসছে। নান কি হচ্ছে, পারে না, এখানে ক্যান হবে, তারপরে কি করতে, এড়িয়ে যেতে, এড়িয়ে যেতে মানে হচ্ছে এটার হাত থেকে পালিয়ে যেতে, মানে অদৃষ্টর হাত থেকে পালিয়ে যেতে কেউ কিন্তু পারে না। তাহলে সেক্ষেত্রে তোমরা লিখতে পারো যে নান ক্যান এসকেপ, পালিয়ে যেতে, এসকেপ হিজ অর হার ডেস্টিনি, ডেস্টিনি ভাগ্য, অদৃষ্ট। সো নান ক্যান এসকেপ হিজ অর হার ডেস্টিনি। তোমরা এখানে ফেট শব্দটাও ইউজ করতে পারো, নান ক্যান এসকেপ হিজ ফেট, এটাও তোমরা বলতে পারো, ডেস্টিনি মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো নান ক্যান এসকেপ হিজ অর হার ডেস্টিনি কিংবা নান ক্যান এসকেপ হিজ অর হার ফেট। নেক্সট কোয়েশ্চেন, চলো আরও একবার করা যাক। চলো আরও একবার করা যাক, এই যে বিষয়টা চলো আরও একবার করা যাক, এক্ষেত্রে আমরা বলতে পারি লেট আস ডু ইট আগেন, চলো আমরা আবার কাজটা করি বা আরও একবার করা যাক। সো এই যে চলো অর্থাৎ লেট আস ডু ইট আগেন, চলো আরও একবার করা যাক, এখানে আমরা লেট আস বলবো, লেটস বলবো, ঠিক আছে। সো লেট আস ডু ইট আগেন। নেক্সট কোয়েশ্চেন, 2 সপ্তাহ হলো তার মৃত্যু হয়েছে। 2 সপ্তাহ হলো তার মৃত্যু হয়েছে, অর্থাৎ তার মৃত্যু হয়েছে 2 সপ্তাহ আগে, তার মানে 2 সপ্তাহ হলো মানে এই সময়টা 2 সপ্তাহ পেরিয়ে গেছে যে সে মারা গেছে, মানে 2 সপ্তাহ হয়েছে তার মৃত্যুর পর থেকে। এই যে 2 সপ্তাহ হয়েছে এটাকে আমরা সিম্পল যেটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই টেন্সে ইউজ করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কাজটা হয়ে গেছে বা তার একটা এফেক্ট রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। সো ইট হ্যাজ বিন 2 উইকস, ইট হ্যাজ বিন, যে ইটস বিন মানে এখানে ইট হ্যাজ বিন 2 উইকস, 2 সপ্তাহ হয়েছে, কবে থেকে, তার মৃত্যু থেকে। সো সিন্স হি পাস্ট অ্যাওয়ে, মারা গেছে, কিংবা ডায়েড, কিংবা ব্রেথড হিজ লাস্ট, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সো তোমরা সেন্টেন্সটা এভাবেই বলবে, ইট হ্যাজ বিন 2 উইকস, 2 সপ্তাহ হয়েছে, সিন্স জবে থেকে, হি পাস্ট অ্যাওয়ে, পাস্ট অ্যাওয়ে মানে মারা গেছে, পাস্ট অ্যাওয়ে এটা একটা ফ্রেজাল ভার্ব মানে মারা যাওয়া, ডায়েড মানে মারা গেছে, অ্যান্ড ব্রেথড হিজ লাস্ট এটা একটা ইডিয়াম, এটার অর্থ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। দেখো এই যে সিন্সের আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি এবং সিন্সের পরে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব, সিম্পল পাস্ট টেন্স ইউজ করব, এটাই কিন্তু নিয়ম। এবং সিন্সের পর থেকে আমরা কি লিখেছি, হি পাস্ট অ্যাওয়ে কিংবা ডায়েড কিংবা ব্রেথড হিজ লাস্ট। নেক্সট সেন্টেন্স, গভীর রাতে বাড়িতে চোর এসেছিল। গভীর রাতে বাড়িতে চোর এসেছিল, সিম্পল পাস্ট টেন্স। তাহলে কি হচ্ছে, চোর এসেছিল, সাবজেক্টকে চোর মানে একটা চোর এসেছিল বাড়িতে, মানে একটা চোর বাড়িতে ঢুকেছিল, তার মানে একটা চোর বাড়িতে ঢুকেছিল, কখন, গভীর রাতে। অর্থাৎ সেন্টেন্সটা হবে আ থিফ, একটা চোর এসেছিল মানে এন্টার্ড দ্য হাউস, আ থিফ এন্টার্ড দ্য হাউস, বাড়িতে ঢুকেছিল একটা চোর, এন্টার্ড দ্য হাউস গভীর রাতে, গভীর রাতে ইন দি ডেড অফ দি নাইট, গভীর রাতে ইন দি ডেড অফ দি নাইট, এই যে ডেড অফ দি নাইট এটা একটা ইডিয়াম যার মানে হচ্ছে গভীর রাতে। সো আ থিফ এন্টার্ড দ্য হাউস ইন দি ডেড অফ দি নাইট।
নেক্সট কোয়েশ্চেন, আমি যে বইগুলো কিনেছিলাম সেগুলো চুরি হয়ে গেছে। এখানে দেখো, আমি যে বইগুলো কিনেছিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বইগুলো বইগুলো যেগুলো আমি কিনেছিলাম, মানে আমি কিনেছিলাম যে বইগুলো, আমি কিনেছিলাম যে বইগুলো, যদি একটু অন্যভাবে সাজিয়ে নিই, বইগুলো যেগুলো আমি কিনেছিলাম সেগুলো চুরি হয়ে গেছে। এই যে চুরি হয়ে গেছে, এখানে কিন্তু একটা প্যাসিভ সেন্স আছে, কারণ বইগুলো তো নিজেরা চুরি হতে পারে না, তাহলে চুরি হয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে একটা প্যাসিভ ভয়েস লিখতে হবে। এখানে এই কথাটা আমাদেরকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে, চুরি হয়ে গেছে। আর কিনেছিলাম সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে হবে। তাহলে কি হচ্ছে, বইগুলো যেগুলো আমি কিনেছিলাম, অর্থাৎ দ্য বুকস, বইগুলো, দ্য বুকস উইচ আই বট, দ্য বুকস উইচ আই বট, আমি কিনেছিলাম, সিম্পল পাস্ট টেন্স, দ্য বুকস উইচ আই বট, তারপরে চুরি হয়ে গেছে অর্থাৎ ওয়্যার স্টোলেন, এখানে বুকস হচ্ছে সাবজেক্ট এবং হুইচের পর থেকে আই বট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দ্য বুকস এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে ওয়্যার, তারপরে ভার্বের থার্ড ফর্ম স্টিল, ভার্বের থার্ড ফর্ম স্টোলেন, প্যাসিভ ভয়েস, এটা সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েস। সো দ্য বুকস উইচ আই বট ওয়্যার স্টোলেন। এবং লাস্ট কোয়েশ্চেন ছিল, আমি অতীত ভুলতে পারি না, আমি অতীত ভুলতে পারি না, তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আর কি পারি না, এটা হচ্ছে ভার্ব, আমি পারি না ভুলতে, আমি পারি না ভুলতে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভার্ব পার্ট, আমি পারি না ভুলতে, কাকে, অতীতকে। তাহলে আমি পারি না, আই ক্যানট, আই কান্ট, ভুলতে ফরগেট, আই কান্ট ফরগেট অতীত, দ্য পাস্ট, সো আই কান্ট ফরগেট দ্য পাস্ট, এটা হবে সঠিক উত্তর। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। আজকে আমরা ক্লাসে সমস্ত প্রিভিয়াস ইয়ার্সের ট্রান্সলেশনগুলো কম্পাইল করে একটা ক্লাসে নিয়ে আসা হলো, যাতে তোমাদের সুবিধা হয় ভিডিওটা দেখতে এবং পুরো বিষয়টা তোমরা একবারে পেয়ে যাও। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।